নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আমরা কদিন ধরেই শুনছি, প্রকৃতপক্ষে এখন প্রায় 1 মাস হতে চলল, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগছে। পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় জ্বালানির অভাবে লাইট জ্বলছে না, যেটাকে আমরা চলতি ভাষায় লোডশেডিং বলি। সেই লোডশেডিং চলছে, কোথাও কোথাও 24 ঘন্টা লোডশেডিং চলছে। গাড়ি ঘোড়াতে জ্বালানি পাওয়া, পেট্রোল ডিজেল পাওয়া বা প্রাকৃতিক গ্যাস থেকে যেসব জিনিস চলে, কল কারখানা, বিদ্যুৎ উৎপাদন সহ, সেই সমস্ত জিনিসগুলো প্রায় থমকে দাঁড়িয়েছে এবং এত তীব্র জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে হিমশিম খাচ্ছে। আমরা দেখলাম যে এই সংকটের মুখে এই আগস্টের মাঝামাঝি ভারত জরুরি ভিত্তিতে 80 লক্ষ লিটার, বিরাট পরিমাণ, আমি আপনাদের বলছি 80 লক্ষ লিটার এই জ্বালানি বাংলাদেশকে পাঠিয়েছে। যে ব্যবস্থা বাংলাদেশের সঙ্গে ভারতের জ্বালানি সরবরাহের ব্যাপারে রয়েছে, সেই ব্যবস্থাটি হলো একটি পাইপলাইন, যে পাইপলাইন শিলিগুড়ি থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত গিয়েছে। এই পাইপলাইনটার নাম ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য 132 কিলোমিটার। শিলিগুড়ি থেকে এই পাইপলাইনে ফুয়েল, জ্বালানি চার্জ করা হয় এবং সেটা পার্বতীপুরে উত্তোলন করা হয়, তুলে নেওয়া হয়। সেই পাইপলাইন দিয়ে মাত্র কদিন আগে 80 লক্ষ লিটারের মতো দেয়া হয়েছে জ্বালানি। আমি আপনাদের জানিয়ে রাখি যে এই আগস্ট মাসের যে সরবরাহ, সেটা ছাড়াও জুলাই মাসে, জুন মাসে ধাপে ধাপে ভারত বাংলাদেশের এই গভীর জ্বালানি সংকটে বাংলাদেশকে জ্বালানি পাঠিয়েছে। জ্বালানি সংকটে ভারতও রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত বন্ধ, বাব আল মন্ডব দিয়ে জাহাজ চলাচল খুবই সংকটের মধ্যে। সেই অবস্থায় ভারতেরও সমস্যা রয়েছে। কিন্তু প্রতিবেশী দেশ যখন অন্ধকারে ডুবছে, তখন ভারত বন্ধুত্বের স্বাক্ষর হিসেবে, প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানোর স্বাক্ষর হিসেবে সেখানে প্রচুর পরিমাণে জ্বালানি পাঠিয়েছে। জ্বালানি বাংলাদেশকে অন্যান্য দেশও পাঠাচ্ছে, বাংলাদেশকে চীনও পাঠাচ্ছে, অন্যান্য দেশও পাঠাচ্ছে, কিন্তু তার সঙ্গে ভারতও পাঠাচ্ছে। যদিও আমাদের একটু অনুযোগ অবশ্যই থাকবে ভারতীয় হিসেবে, যে ভারতের এই সাহায্যের কথা, ভারতের এই পাশে দাঁড়াবার কথাটা বাংলাদেশের মন্ত্রীরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাঁরা কিন্তু খুব একটা প্রকাশ্যে বলছেন না। সেটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য হতে পারে, কিন্তু একতরফা ভারত সাহায্য করেই যাবে, অথচ ভারতের কথাটা উল্লেখই করা হবে না। সেটাই বা কী ধরনের কূটনীতি, সেটাই বা কী ধরনের রাজনীতি, সেই প্রশ্নও কিন্তু উঠছে। বাংলাদেশের জ্বালানি সংকট কেন, এই প্রশ্নেও অল্প একটু কথা এই বলে রাখা দরকার। একটা কারণ হচ্ছে, বাংলাদেশে সৌর বিদ্যুৎ বা অন্য যে ধরনের বিদ্যুৎ, যেমন বায়ু চালিত টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়, বায়ু বিদ্যুৎ বলে, বা এই ধরনের বিদ্যুৎ তৈরির ব্যবস্থা খুবই কম। বাংলাদেশের গোটা যা জ্বালানির চাহিদা, তার 5% কাছাকাছি কেবলমাত্র এই ধরনের বিদ্যুৎ, যেটাকে রিনিউয়েবল এনার্জি বলে, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বা ইন্ধন বলে, সেইটার ব্যবস্থা খুবই কম। তাদের 95% জ্বালানির চাহিদাই মেটাতে হয় ডিজেল, ক্রুড পেট্রোলিয়ামের অথবা
পরিশোধিত ডিজেল, পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস এনে। এখন বর্তমানে তো সেই ব্যবস্থার মধ্যে বড়সড় আঘাত লেগেছে। আমরা যে কারণে ভারতের সমস্যা হয়েছে সেটা আগে বললাম, সেই কারণেই বাংলাদেশেরও সমস্যা হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ, বাব আল মান্ডাব প্রণালী বন্ধ, এবং জাহাজে করে জ্বালানি যাতায়াতের ব্যাপারটা অনেকখানি থমকে দাঁড়িয়েছে পৃথিবীর এই অংশে। এই কারণে বাংলাদেশ একটা বড় সমস্যায় পড়েছে। আরও কি কারণ আছে? একটু গভীরে গিয়ে বাংলাদেশের বিভিন্ন সূত্রগুলো খুঁজলে দেখা যায় বাংলাদেশের আর্থিক পরিস্থিতি বেশ ঢিলে। এমনকি তারা যেসব জায়গার থেকে ক্রুড, পেট্রোলিয়াম ইত্যাদি আমদানি করে, তাদেরকে বিল মেটানো, তাদের তেলের দাম মিটিয়ে দেওয়া ইত্যাদি ব্যাপারেও বাংলাদেশ বেশ বড়সড় সমস্যায় ভুগছে। অনেক সরবরাহকারী কোম্পানি তারা অনেক টাকা বাংলাদেশের কাছে পায়, ফলে তাদেরও কিছুটা উৎসাহের ঘাটতি দেখা যাচ্ছে বাংলাদেশকে তেল পাঠাতে। বিশেষ করে বাংলাদেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার বেশ সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। নতুন যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সবেমাত্র ক্ষমতায় বসেছেন, তার থেকে কেউ ম্যাজিক আশা করে না। বাংলাদেশ এই পরিস্থিতিতে এসেছে কয়েক বছর ধরেই, কিন্তু এই যে আর্থিক সমস্যা বাংলাদেশের, সেটাও একটা কারণ, যে কারণে বাংলাদেশের জ্বালানির স্টক একেবারে তলানিতে, বলা যেতে পারে শূন্যে গিয়ে পৌঁছেছে এই ভারত সরবরাহ করার আগের মুহূর্ত পর্যন্ত। এখন আমরা ভারতীয়রা অবশ্যই চাইছি, ভারত সরকারও চাইছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক। আগামী মাসের 12 এবং 13, অর্থাৎ সেপ্টেম্বরের 12 এবং 13 ভারতে যে ব্রিক্স গোষ্ঠীর শীর্ষ বৈঠক বসতে চলেছে, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। তিনি এখনো আসবেন কি আসবেন না কিছুই বলেননি। তিনি স্বভাবতই ভাবছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অঙ্কটা ভারতে গেলে ঠিক কি দাঁড়াবে, এটা নিয়েই তিনি বেশি চিন্তিত, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। অথচ ভারত তার যে কর্তব্য প্রতিবেশীর প্রতি, সেটা ভারত করেই যাচ্ছে। আমরা সবাই চাইব, সম্ভবত ভারত সরকারও চান, যে দুদেশের মধ্যে সম্পর্কে উষ্ণতা আসুক, দুদেশের মধ্যে সম্পর্কে সদ্ভাব, সৌভ্রাতৃত্ব আসুক, এবং সেখানে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা যেন কোনো ফ্যাক্টর না হয়ে ওঠেন, এটা সমস্ত ভারতবাসী এবং ভারত সরকারও চাইছে। দেখা যাক আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন দিকে গড়ায়। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।